শক্তিমত্তা থাকলে তার প্রভাব পড়ে, আর সেটাই করছে ভারত। মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার। দেশটির মিডিয়ায় স্বাভাবিক সম্পর্ক বাধাগ্রস্ত করছে। যারা শক্তিমান তারা প্রভাব বিস্তার করার চেষ্টা করবে। আপনার ঘর গোছাতে হবে যাতে আপনার উপর আইনজীবী কোনো প্রভাব বিস্তার করতে না পারে। আইনজীবী সাইফুল হত্যায় চট্টগ্রামের কোতোয়ালি থানায় পরিবারের দুটি মামলা, খুনে সরাসরি জড়িত 9 জন গ্রেপ্তার, 7 এজাহারভুক্ত আসামি ও পুলিশি হেফাজতে। ময়মনসিংহে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কর্মসূচিতে আবেগঘন পরিবেশ, 55 শহীদ পরিবারকে দেয়া হচ্ছে আর্থিক সহায়তা। আমরা যদি বেঁচে থাকি, আমাদের কোনো শহীদ পরিবার, কোনো আহত যোদ্ধার গায়ে আমরা একটা আঁচড় পর্যন্ত লাগতে দিব না। 10 দিনের সফরে লন্ডন গেলেন ফখরুল, দেখা করবেন তারেক রহমানের সাথে। দেশ অস্থিতিশীল করতে নানা রূপে ফিরছে স্বৈরাচারের দোসররা, মন্তব্য খসরুর। সাতক্ষীরায় রোকন সম্মেলন ও সমাবেশ ঘিরে জামায়াতের কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা, দিক নির্দেশনা দেবেন দলের আমির। দৈনিক গ্যাসের ঘাটতি 1000 মিলিয়ন ঘনফুট, বিশেষ আইনে দেয়া বিদ্যুৎ কেন্দ্রের সম্মতিপত্র আর কার্যকর নেই, জানালেন উপদেষ্টা। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দুদেশের সম্পর্কে বাংলাদেশের কনসার্ন ভারত অগ্রাধিকার দিলে সংকট তৈরি হতো না, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশ কারো জন্য হুমকি নয়, কেউ আমাদের হুমকি দিক তাও চায় না। সকালে বাংলাদেশ ভারত সম্পর্ক শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বলেন, ভারতীয় গণমাধ্যম দুই প্রতিবেশী দেশের স্বাভাবিক সম্পর্ক অব্যাহত রাখতে বাধাপ্রাপ্ত করছে। ভারতীয় গণমাধ্যম ভয়ঙ্কর মিথ্যাচার করছে, এই মন্তব্য করেন তিনি। বাংলাদেশের গণমাধ্যমগুলো দায়িত্বশীলভাবে এই মিথ্যাচারের কাউন্টার দিতে পারে, এই মন্তব্যও করেন পররাষ্ট্র উপদেষ্টা। জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বৈঠকে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেন, চিন্ময় দাসকে গ্রেপ্তার করে বর্তমান সরকার সঠিক কাজটাই করেছে। ধর্মীয় দৃষ্টিতে হত্যাকাণ্ডের ইস্যু দেখার সুযোগ নেই, মন্তব্য করেন তিনি। যারা শক্তিমান তারা প্রভাব বিস্তার করার চেষ্টা করবে। আপনার ঘর গোছাতে হবে যাতে আপনার উপর আইনজীবী কোনো প্রভাব বিস্তার করতে না পারে। আমরা আশাবাদী হতে চাইবো যে আমরা একটা ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবো, যাতে করে দুই পক্ষের স্বার্থ সংরক্ষিত হয়। আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই বিষয়টা যে দুই দেশের মধ্যে সম্পর্ক এমন হবে যেন উভয় দেশেরই স্বার্থ সংরক্ষিত হয়। দেশি বিদেশি একটি গোষ্ঠী দেশের সৌহার্দ্য নষ্ট করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, এই মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাউফল ফাউন্ডেশন আয়োজিত জুলাই বিপ্লবের শহীদ পরিবার, গণিজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। বলেন, চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ডে জড়িতদের ছাড় দেওয়া হবে না। নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার চলছে জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা যেদিন তারিখ ঘোষণা করবেন সেদিনই নির্বাচন হবে। অনুষ্ঠানে সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিনকে সংবর্ধনা দেয় বাউফল ফাউন্ডেশন। দেশের ভিতরে দেশের বাইরে একটা গোষ্ঠী আমাদের সৌহার্দ্য সম্প্রীতি বিনষ্ট করে গোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা চালাচ্ছে। আমরা ইনশাআল্লাহ আজিজ আপনাদের সহযোগিতা নিয়ে কোন ষড়যন্ত্র আমরা সফল হতে দেব না। চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় এখন পর্যন্ত 39 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে 9 জন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিল, এই তথ্য নিশ্চিত করেছে সিএমপি। সকালে সিএমপির মুখপাত্র রইস উদ্দিন জানান, ঘটনার পর 1400 জনকে আসামি করে পুলিশ বাদী হয়ে 3টি মামলা করেছে। সেই মামলায় গ্রেপ্তার করা হয়েছে 39 জনকে। এর মধ্যে ফুটেজ দেখে 9 জনের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। তারা হলেন রুমিত, নয়ন, গগন, সুমিত, আমান,
বিশাল, সোনু, দুর্লভ ও রাজীব ভট্টাচার্য। গ্রেপ্তারকৃতদের মধ্যে 7 জন এজাহারভুক্ত আসামিও রয়েছেন। সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে সাইফুলের বাবা 31 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতদের আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। আসামিরা সবাই সেবক কলোনির বাসিন্দা। এছাড়া আদালত প্রাঙ্গণে আইনজীবীদের উপর হামলা ও ভাঙচুরের ঘটনায় কোতোয়ালি থানায় পৃথক মামলা দায়ের করেন নিহতের ভাই। এতে 116 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত প্রায় 500 জনকে আসামি করা হয়েছে। যারা ঘটনার সাথে জড়িত আছে সবাইকে আইনের আওতায় আনে সরকারের কাছে আমার একান্ত অনুরোধ দিয়ে সর্বোচ্চ যারা যেভাবে দোষী ভাবে যেন তাদের বিচারটা হয়। প্রত্যেকটি মামলায় আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি এবং ইতিমধ্যে আমাদের এই সকল মামলায় পুলিশের উপর আক্রমণ এবং হত্যা সংক্রান্ত যে ঘটনাগুলো রয়েছে সেগুলোতে আমাদের মোট 39 জন এখন পর্যন্ত গ্রেপ্তার আছে। বাকিদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ময়মনসিংহ বিভাগের নিহত 55 জনের পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। ময়মনসিংহ নগরীর টাউন হল অডিটোরিয়ামে চলছে অনুষ্ঠান। এতে যোগ দিয়েছেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও সাধারণ সম্পাদক সার্জিস আলম। উপস্থিত আছেন বিভাগের 4 জেলার শহীদ পরিবারের সদস্যরা। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন জানিয়েছে 99 জন শহীদের তালিকা করেছেন তারা। এর মধ্যে প্রথম ধাপে আজ 55 জনের পরিবার পাচ্ছে সহায়তা। দেয়া হচ্ছে 5 লাখ টাকা করে। কালো শকুনদের যে খারাপ নজর, যে চক্রান্ত, সেটা শেষ হয়নি। আপনারা সব দিক দিয়ে দেখতে পাচ্ছেন। আমরা এইটুকু কথা দিয়ে যাই আপনাদেরকে আজকের এই মঞ্চ থেকে, আমরা যদি বেঁচে থাকি, আমাদের কোনো শহীদ পরিবার, কোনো আহত যোদ্ধার গায়ে আমরা একটা আঁচড় পর্যন্ত লাগতে দিব না। 10 দিনের সফরে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ বিমানের BG 201 নম্বর ফ্লাইটে সকাল 8:20 সস্ত্রীক ঢাকা ছেড়েছেন তিনি। এই সফরে তিনি বিএনপির বিভিন্ন দলীয় অনুষ্ঠানে অংশ নেবেন। পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথেও সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল। দেশের চলমান পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের অগ্রগতি এবং আগামী নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে বিএনপির 2 শীর্ষ নেতার মধ্যে। দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন রূপে ফিরে আসছে স্বৈরাচারের দোসররা, কখনো আনসার, কখনো সংখ্যালঘু বা কখনো ব্যাটারি চালিত অটোরিকশা চালক হিসেবে। এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গণফোরামের সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। বলেন, ফ্যাসিস্ট হটানোর ঐক্য অটুট রাখতে হবে গণতন্ত্র, যার মৌলিক রূপ। গণতন্ত্র ফেরাতে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তা করার আহ্বান জানান আমির খসরু। ভোটের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে পারলে জবাবদিহিতা আসবে বলে মনে করেন তিনি। বলেন, ভোটের পরে যে সরকার হবে সেই সরকার 31 দফা সংস্কার বাস্তবায়ন করবে। নির্বাচনী সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেওয়ার কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। একই অনুষ্ঠানে গণফোরামের ইমেরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেন বলেন, ডক্টর ইউনূসের সংস্কার প্রক্রিয়াতে রাজনৈতিক ঐকমত্য রয়েছে। এই কাজ দ্রুত সফল করতে দলগুলোর ধৈর্য ধারণ করা উচিত। স্বৈরাচারের দোসররা কিন্তু বাংলাদেশে আবার তাদের কার্যক্রম বিভিন্নভাবে তারা শুরু করেছে। প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় আক্রমণ, এইসবের মাধ্যমে দেশে একটি অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার প্রচেষ্টা চলছে। সংস্কার অনির্দিষ্টকালের জন্য হতে পারে না। সফলভাবে বিদায় নিতে হলে জনগণের মনোভাব বুঝে সংস্কার করতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সকালে মানবাধিকার ও গণতন্ত্র শীর্ষক আলোচনায় তিনি কথা জানান। বলেন, বর্তমান সরকারের দায়িত্ব নির্বাচনকে অগ্রাধিকার দেয়া। সব বৈষম্য অন্তর্বর্তী সরকার দূর করতে পারবে না, কিছু বৈষম্য নির্বাচিত সরকারই দূর করতে পারবে। তাই নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা উচিত বলেও মনে করেন তিনি। বিভক্তির ষড়যন্ত্র চলছে, জনগণ সেটা হতে দেবে না। তাই সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। রপ্তানি আয় বাংলাদেশে আনার, এটাও কিন্তু জিয়াউর রহমানের
সরকারের দায়িত্ব এই সকল ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিয়ে এদেশে এমন একটি নির্বাচন দেওয়া, যে নির্বাচনে জনগণ তাদের নিজের ইচ্ছা মতো পছন্দ মতো লোককে স্বাধীনভাবে ভোট দিতে পারবে। প্রায় দেড় যুগ পর সাতক্ষীরায় কর্মী সম্মেলন করছে জামায়াতে ইসলামী, তবে তা পরিণত হয়েছে জনসমাবেশে। বেলা 12টার মধ্যেই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সমাবেশ উপলক্ষে বিভিন্ন উপজেলা থেকে এসেছেন নেতাকর্মীরা। ছোট বড় মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে তারা মাঠে প্রবেশ করেন। মাঠ পরিপূর্ণ হয়ে যাওয়ায় আশপাশের বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। সমাবেশে আগতরা বলছেন, বিগত সরকারের শাসন আমলে নির্যাতনে নিষ্পেষিত ছিল দক্ষিণবঙ্গ। এই সমাবেশের মধ্য দিয়ে সাতক্ষীরায় আবারও সুষ্ঠু ধারার রাজনীতি ফিরবে, এমনটাই তাদের প্রত্যাশা। এর আগে সকালে রোকন সম্মেলনের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। সেখানে দলের নেতাদের দিক নির্দেশনা দেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। চাহিদার তুলনায় দেশে দৈনিক গ্যাসের ঘাটতি 1000 মিলিয়ন ঘনফুট। এটা কাটাতে নতুন গ্যাস কূপ খননের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স মিলনায়তনে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। বলেন, বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র গ্যাসের অভাবে অলস বসে আছে, তাই নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানোর কোনো বিকল্প নেই। এই খাতে বিনিয়োগ বাড়াতে দেশীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহকে এগিয়ে আসার আহ্বান জানান জ্বালানি উপদেষ্টা। জীবাশ্ম জ্বালানিতে ব্যবহার কমাতে পারলে কেবল পরিবেশ নয়, অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা পড়বে বলে জানান তিনি। জ্বালানি উপদেষ্টা বলেন, বিশেষ ক্ষমতা আইনে নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বিগত সরকার যেসব সম্মতিপত্র দিয়েছিল সেগুলো এখন আর প্রযোজ্য নয়। আপনি সবকিছুই আমদানি করে তো আপনার রিনিউয়েবল এনার্জি এখানে করতে পারবেন না। রিনিউয়েবল এনার্জি আজকে যে ভারতের সফল হয়েছে এর কারণটা কি? ওরা সবকিছুই ওখানে বানায়, সোলার সেল বানায়, সোলার প্যানেল বানায়, তারপরে ইনভার্টার বানায়, কেবল বানায়, সোলার এনার্জিতে যা কিছু লাগে তারা ওখানে বানায়। তো আমরা তো সেটাও করতে হবে। আপনার যে এটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ছাড়া তো কোনো শিল্প গড়ে উঠতে পারে না। তো ওই জন্য আপনাকে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে ইনভেস্ট করতে হবে। গত 15 বছরে অর্থনীতির যে ক্ষতি হয়েছে তা অকল্পনীয়। মাত্র 3-4 মাসের মধ্যে এই সমস্যার সমাধান অসম্ভব। সকালে বেসরকারি খাত বিষয়ক সেমিনারে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। বর্তমানে সামষ্টিক অর্থনীতি কিছুটা স্থিতিশীল হয়ে আসছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, রিজার্ভের ক্ষয়রোধ করা সম্ভব হয়েছে। বেসরকারি খাতে যেন ঋণ প্রবাহ না কমে সেদিকে নজর দেওয়া হচ্ছে জানিয়ে বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ প্রবাহকে গুরুত্ব দেওয়া হবে। সভায় বক্তারা বলেন, বেসরকারি খাত গত কয়েক বছর ধরে বেশ কিছু নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, যা ব্যবসায় ব্যয় বৃদ্ধি করেছে। আর্থিক পরিষেবা খাতে শৃঙ্খলা এবং নিয়ন্ত্রণ মুক্তির উন্নতি প্রয়োজন। জ্বালানি নিরাপত্তার দিকে মনোযোগ দেওয়া এবং বেসরকারি খাতের প্রয়োজনের প্রতি সাড়া দেওয়া জরুরি। অর্থনৈতিক সেক্টরে যেটা হয়েছে এটা অকল্পনীয়। এখন যদি আপনারা বলেন 3-4 মাসে এসে চিফ অ্যাডভাইজার সালাউদ্দিন সাহেব সব করে দেবে, দিস ইজ একটু এক্সপেকটেশনটা একটু লফটি। গত 15 নভেম্বর রাজধানী ধানমন্ডিতে একটি বাসায় যুক্তরাজ্য প্রবাসী চিকিৎসক আব্দুর রশিদকে হত্যার ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন নাইম, রিফাত ও শাওন। 2 সপ্তাহ পর তাদের গ্রেপ্তার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পাঠানো হয়েছে আদালতে। পুলিশ জানায়, আসামিদের 2 জন আব্দুর রশিদের বাসায় ভাড়াটিয়া ছিলেন। দীর্ঘদিন ধরেই ভাড়া সংক্রান্ত বিষয়ে তাদের মধ্যে ঝামেলা চলছিল। জিম্মি করে টাকা আদায়ের জন্যই তারা ডাকাতির পরিকল্পনা করে। চিকিৎসক দম্পতির বাসায় ঢুকে ডাকাতির এক পর্যায়ে বাধা দিলে ছুরির আঘাতে আব্দুর রশিদ নিহত হন। শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম এসব তথ্য জানান। দুইজন আগে থেকে ওইখানে থাকতো। এই ঘটনার আগে 1 মাস আগে তারা এই 2 জন হচ্ছে ওইখান থেকে বের হয়ে যায়। তারা ভাড়াটে হিসেবে থাকতো। ভাড়াটে হিসেবে থাকার কারণে তাদেরকে চিনতো এবং এদের সাথে বিশেষ করে ওই মহিলার সাথে তাদের বেশ কিছু বিষয় নিয়ে, বেশি ভাড়ার টাকা ঠিকমতো পরিশোধ করতে পারছে না, বা তাদের দ্বারা যখন 10টা পরে হয়তো আসছে তাদের ঢুকতে দেয় নাই, এরকম মনোমালিন্য ছিল এবং রাগ ছিল আর কি। সরকারি অফিস কিন্তু রীতিমতো বাসভবন। অফিস কক্ষে রয়েছে রাত্রি যাপন সহ খাওয়া দাওয়ার সুব্যবস্থা।
কার্যালয়ে এমন অনিয়মের অভিযোগ কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার উপপরিচালক মোদাব্বের হোসেনের বিরুদ্ধে। এছাড়াও নিয়োগ, বদলি, বাণিজ্য সহ বরাদ্দের টাকা নয়-ছয়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগ খতিয়ে দেখে কঠোর পদক্ষেপের তাগিদ সচেতন নাগরিক সমাজের। দেখে বোঝার কোনো উপায় নেই, এটি একটি সরকারি অফিস। রাত্রি যাপনের জন্য অফিস কক্ষেই রয়েছে সুব্যবস্থা। সরকারি কাজ বাদ দিয়ে কর্মকর্তা কর্মচারীদের জন্য রান্না করছেন অফিস সহায়ক নূরজাহান বেগম। যেন নিয়মনীতির কোনো তোয়াক্কাই নেই কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা কার্যালয়ে। রান্না বান্না দুপুরে সবাই স্টাফ খায়, বাইরে খায় না, এই জন্য মাছ আর শাক ভাজি। অফিস সহকারী। 2 ডিস্ট্রিক্টের দায়িত্বে আছেন, তখন থাকেন। কোন স্যার থাকে ওখানে? কার থাকার ব্যবস্থাটা? ডিডি স্যার। সরেজমিনে দেখা যায় এই কার্যালয়কে রীতিমতো বাসভবনে রূপ দিয়েছেন উপপরিচালক মোদাব্বের হোসেন। অভিযোগ, 2022 সালে কার্যালয়ে যোগদানের পর আওয়ামী নেতাদের ছত্রছায়ায় নিয়োগ ও বদলি বাণিজ্য সহ সরকারি বরাদ্দের মোটা টাকা হাতিয়ে নেন তিনি। পরিবার পরিকল্পনার উপপরিচালকের পাশাপাশি সদর উপজেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ের অতিরিক্ত দায়িত্বও পালন করেন। ভারতে পাচারকালে বিজিবির হাতে ধরা পড়া পরিবার পরিকল্পনা সরকারি ওষুধও এই জেলা থেকে গেছে বলে অভিযোগ। দিদির কাছে দেখা করতে গিয়ে তার কাছ থেকে মনে কর 2 লাখ টাকা দাবি করি বসে, সেই টাকা না দেওয়ার কারণে আবার তাকে জেলার বাইরে তাকে মনে করো অন্য জেলায় তাকে ট্রান্সফার করা হয়েছে। এক স্থান থেকে আরেক স্থানে ট্রান্সফার করতেছে 50 থেকে 1 লাখ টাকার বিনিময়ে 1-1.5 মাসের মধ্যে আবার পুনরায় জায়গা নিয়ে আসতেছে। অনুসন্ধানে নিয়োগ বাণিজ্যের প্রমাণ পায় টিম যমুনা। হোয়াটসঅ্যাপ মেসেজে দেখা যায় জেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলী সই করা এক চিঠিতে 5 জনের জন্য চাকরির সুপারিশ করছেন মোদাব্বের। এর মধ্যে 4 জনেরই চাকরি হয়েছে। আপনি এটা ভুল তথ্য পাইছেন, আর আপনার দিতে আপনি বুঝতে ভালো জানেন। আর আমরা তো আমি একটা গ্রাজুয়েট কমপ্লিট হয়ে আমি তো বলতে না যাচ্ছে না, আর আপনার কেন আমি জবাব দিতে করব। তবে বদলি বা নিয়োগ বাণিজ্যের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত উপপরিচালক। অফিসে কি সম্ভব রান্না করে খাওয়া? থাকা তো রুম আছে, তো থাকা তো হয় না আমার। আমি তো 3টা জেলা দায়িত্বে। হ্যাঁ, আমি এখানে সপ্তাহে 1 দিন আসলাম, সপ্তাহে 1 দিন আসলাম। হ্যাঁ, আপনারা যেটা জানেন ওটা রিপোর্ট করেন। হ্যাঁ, যেটা আপনারা শুনেছেন আপনারা রিপোর্ট করেন। সচেতন নাগরিকদের মতে রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে খোলস পরিবর্তন করে এমন অসাধু কর্মকর্তারা। প্রভাবশালী হওয়ায় ধরাছোঁয়ার বাইরেই থেকে যান তারা। মনিটরিং না থাকার কারণে এই সমস্ত সরকারি কর্মকর্তা সরকার বদলের সাথে সাথে নিজের বর্ণটাকেও বদলে ফেলেন। তদন্ত সাপেক্ষে কঠোর পদক্ষেপের তাগিদ কুড়িগ্রামবাসীর। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। উৎসবমুখর পরিবেশে পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ এর কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ভোট গ্রহণ চলছে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা 1744 জন। শনিবার সকাল 9টা থেকে রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ মিলনায়তনে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল 5টা পর্যন্ত। মোট 20টি বুথে ভোট নেওয়া হচ্ছে। 2025 সালের কার্যনির্বাহী কমিটির এই নির্বাচনে মোট 21টি পদের বিপরীতে 4 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। বাকি 17 পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 31 জন। এর মধ্যে সভাপতি পদে 3 জন, সাধারণ সম্পাদক পদে 4 জন, সাংগঠনিক সম্পাদক পদে 4 জন প্রার্থী রয়েছেন। শুক্রবার ডিআরইউ এর 29তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ডিআরইউ নির্বাচন সবসময় সর্বোচ্চ স্বচ্ছভাবে গ্রহণযোগ্যভাবে হয়। সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে, তবে আগের তুলনায় এবারে আরো সুন্দর। ভোটারের চাপটা একটু কম, তবে হয়তো 2টোর পরে একটা চাপ আসবে। তো ভোট সুষ্ঠু পরিবেশে হচ্ছে। সবাই আসলে আমরা আপন, এর মধ্যে থেকেই যোগ্যতমকে বাছাই করা হয় আসলে। তো আমি আশাবাদী। জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসায় সরকার বিশেষ নজর দিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, বিদেশ থেকে চিকিৎসক এসে তাদের চিকিৎসা করছেন। সকালে বিশ্ব মুভমেন্ট ডিসঅর্ডার দিবস উপলক্ষে নিউরোসায়েন্স হাসপাতালে এসব কথা বলেন তিনি। রোগ প্রতিরোধের ব্যবস্থা নিতে চিকিৎসকদের জন্য আরও উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। বলেন, চিকিৎসায় জোর দেওয়ার চেয়ে রোগ যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এক্ষেত্রে কায়িক পরিশ্রম বাড়ানোর তাগিদ দেন তিনি। এজন্য
বিভিন্ন গবেষণায় জোর দিতে অন্তর্বর্তীকালীন সরকার সহায়তা করবে বলে জানান স্বাস্থ্য উপদেষ্টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 873 জন জীবন দিয়েছেন। প্রায় 21,000 লোকজন বুলেট ইনজুরি, নানানভাবে ইনজুরি হয়েছেন। এদেরকে যে চিকিৎসাটা দেওয়া হয়েছে, 5টা দেশ থেকে ডাক্তার এসছে, তারা আমাদের ট্রিটমেন্ট নিয়ে বলেছেন আমাদের ডাক্তাররা যে ট্রিটমেন্টটা দিয়েছেন এটা একেবারে এডিকুয়েট এবং সঠিক চিকিৎসাটা দিয়েছেন, কোনো ব্যত্যয় হয়নি। চট্টগ্রামে খামার থেকে একে একে 54টি গরু চুরির পর অবশেষে ধরা পড়েছে সংঘবদ্ধ চক্রের 2 সদস্য। পুলিশকে তারা জানিয়েছে চুরির কৌশল। তাদের দেয়া তথ্য মতে উদ্ধার হয়েছে 14টি গরু। বিভিন্ন জেলা থেকে চট্টগ্রামে এসে চুরির পর বাইরে অর্ধেক দামে এসব গরু বিক্রি করে দেয় চক্রটি। তবে মূল হোতা সহ অন্যরা এখনো ধরাছোঁয়ার বাইরে। গরু চোরদের ধরতে সিসি ক্যামেরার এই ফুটেজে ছিল ভরসা। এটির সূত্র ধরেই চলে পুলিশের তদন্ত। গন্তব্য অনুসরণ করে দেখা যায় গরু বহনকারী ট্রাকটি চলাচল করে কুমিল্লার চান্দিনা ও চাঁদপুরের মতলব এলাকায়। সেখানে অভিযান চালিয়ে 2 জনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় সেখানে বিক্রি করে দেয়া 14টি গরু। গরুগুলো বেশ বড় এবং বেশ স্বাস্থ্যবান। এগুলো একটা 2 লাখ টাকার উপরে গরু, কিন্তু ওরা কোনোটা 50,000, কোনোটা 1 লাখ টাকায় যেভাবে পেয়েছে সেভাবে বিক্রি করে দিয়েছে। খুবই কম মূল্যে বিক্রি করেছে। গ্রেফতারের পর ডাকাতির কৌশল পুলিশকে জানায় সংঘবদ্ধ চক্রের এই 2 সদস্য। ডাকাতির আগে সাধারণত যারা ডাকাতি করে থাকে তারা ওই এলাকাটা রেকি করে থাকে, রেকি করে খোঁজখবর নিয়ে থাকে। খোঁজখবর নিয়ে তারা সুবিধাজনক সময়ে এই ডাকাতিগুলো সংগঠন করে থাকে। রাখালদেরকে অস্ত্রের মুখে জিম্মি করা গেল 24 অক্টোবর লুট করা গরু ফিরে পেয়ে খুশি খামারি। আমার তো খুব ভালো লাগছে। এখন আমি মনে বুঝাইতে পারছি না এই গরুগুলো আমি ফেরত পাবো। এখন আপনারা এই নিউজ করেছেন, পুলিশ প্রশাসন আমার সহযোগিতা করছে। গরু চুরি বন্ধে নিরাপত্তা বৃদ্ধি এবং চক্রের সবাইকে ধরার দাবি ব্যবসায়ীদের। যারা ডাকাতের সাথে ইনভলভ ওরা যেন জামিন না পায়। দেখা যাচ্ছে যে পুলিশ অনেক কষ্ট করে চোর ধরতেছে, ওনারা জামিনে বেরিয়ে আবার চুরি ডাকাতি করতেছে। আমরা এখনো আতঙ্কগ্রস্ত অবস্থায় আছি, আমরা সংখ্যামুক্ত না। এর আগে গত 19 নভেম্বর পটিয়ায়ও এক খামারের 21টি গরু এবং 13 নভেম্বর আরেকটি খামার থেকে চুরি হয় 19টি গরু। মামুন রশিদ অফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। দেশের অন্যতম বড় ঘোড়া বেচাকেনার হাট জামালপুরের তুলসীপুর। বিভিন্ন জেলা থেকে এই হাটে জড়ো হয় ক্রেতা বিক্রেতা। 3000 থেকে 1.5 লাখ টাকার ঘোড়া পাওয়া যায় এই বাজারে। গ্রামে সাপ্তাহিক হাট পার। সূর্য তখনও দিগন্তে দেখা দেয়নি, তার আগেই হাজির দূর দূরান্তের ক্রেতা বিক্রেতা। 8-10টা হাটের তুলনায় তুলসীপুর একেবারেই ভিন্ন। কারণ কৃষিপণ্য বা অন্য কিছু নয়, প্রতি বৃহস্পতিবার এই হাটে কেবল একটি প্রাণীর বেচাকেনা হয়। দেশি, মিশ্র আর তাজি জাতের শতাধিক ঘোড়া এই হাটের প্রধান ও একমাত্র আকর্ষণ। এই বাজারে বিভিন্ন দূর দূরান্ত থেকে ঘোড়া আসে, যেমন খুলনা, যশোর, লোহাগড়া, মাগুরা, পাটগাছা, মাদারীপুর, শিবচর, পাঁচচর, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, নলডাঙ্গা, বামনডাঙ্গা, বিভিন্ন জায়গা থেকে এই জায়গায় ঘোড়া বিক্রি করার জন্য আসে এবং ক্রেতারাও আসে কেনার জন্য। সিরাজগঞ্জ থেকে আইসি, প্রত্যেক রাডে আহি 4-5টা করে নিয়ে আসি, বেচা কিনি করি, আবার 2-1টা করে কিনেও নিয়ে যাই। সওয়ারি ঘোড়াও আছে, তবে সবচেয়ে বেশি চাহিদা গাড়ি টানা ঘোড়ার। হরেক নাম আর দামের ঘোড়া ক্রেতা যাচাই করেন শক্তি আর ক্ষিপ্রতার ভিত্তিতে। এজন্য ঘোড়াগুলোকে দিতে হয় কঠিন পরীক্ষা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত মানুষ কেনাবেচার জন্য জড়ো হন এই হাটে। 3000 থেকে 1.5 লাখ টাকার ঘোড়া কেনাবেচা হয় এই বাজারে। বড় ঘোড়া পাওয়া যায়, বাচ্চা ঘোড়া পাওয়া যায়, ঘুড়ি ঘোড়া পাওয়া যায়, টাটু ঘোড়া পাওয়া যায়। ভালো ঘোড়ার ভালো দাম, খারাপ ঘোড়ার খারাপ দাম। কেউ কেউ শক্তি পরীক্ষা করতেছে, কেউ কেউ চেহারা স্রোত দিয়ে নিতেছে। ঘোড়া শক্তি ঘোড়া বান্ধ দেয়, আবার দড়ি বান্ধ দেয়, আবার পাগর নামার নাকি পুকুর আছে, এলে পরীক্ষা করে হেরে সুন্দরভাবে যার পর্যন্ত নিব, যার পর্যন্ত নিব না। ব্যতিক্রমী হাটে মিলবে ঘোড়ার লাগাম, জিন সহ আনুষঙ্গিক সব সরঞ্জাম। স্থানীয়রা বলছেন এ অঞ্চলে 50 বছর ধরে ঘোড়ার বেচাকেনা চললেও হাটের বয়স 30 বছরের মতো। এতদিনেও গড়ে ওঠেনি পর্যাপ্ত সুযোগ সুবিধা। বিভিন্ন জেলা থেকে পাইকাররা আসে,
কোনো রকমের অসুবিধা এটা পড়ে। বিভিন্ন জায়গা থেকে লোক আছে, তারা প্রশাসনের কাছে একটা দাবি, তারা যে একটু হেল্প চাইলে হেল্প করে দেয়, এই তুলে আমার কাছে চাওয়া। ঐতিহ্যবাহী এই হাট উন্নয়নে নিজের পরিকল্পনার কথা জানালেন ইউনো। ব্যাংকের সাথে কথা বলবো যে তাদের অস্থায়ী কোনো বুথ সেখানে স্থাপন করা যায় কিনা ব্যবসায়ীদের লেনদেনের স্বার্থে, এবং তাদের থাকা খাওয়ার জন্য আশেপাশে স্পেশালি খাওয়ার জন্য কোনো হোটেল মানে ব্যবস্থা করা যায় কিনা আমরা এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেব। উপজেলা প্রশাসনের তথ্য মতে জামালপুর সদরের এই হাটে প্রতি সপ্তাহে হাতবদল হয় প্রায় 50 লাখ টাকা। আমিন বাবু, যমুনা নিউজ। রীতি অনুযায়ী 3 মাস পর আবারও খোলা হলো কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্স। পাওয়া গেল 29 বস্তা টাকা সহ স্বর্ণ ও রূপার অলংকার। সকালে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে খোলা হয় মসজিদের 10টি দান বাক্স। এ সময় ভেতর থেকে স্বর্ণ ও রূপার অলংকার সহ পাওয়া যায় 29 বস্তা দেশি বিদেশি মুদ্রা। স্থানীয় রূপালী ব্যাংকের 75 কর্মকর্তা কর্মচারী সহ টাকা গণনার কাজে সহযোগিতা করছে মাদ্রাসা ও এতিমখানার 3 শতাধিক শিক্ষার্থী। গত 17 আগস্ট দান বাক্স খুলে 7 কোটি 23 লাখ টাকা পাওয়া যায়। অন্যরকম একটা দিন ছিল ইংলিশ মিডিয়াম স্কুল স্যার জন উইলসন স্কুলের শিক্ষার্থীদের জন্য। রোড টু ওয়েলনেস শিরোনামে ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা, নাচ, গান সহ বৈচিত্র্যপূর্ণ নানা কার্যক্রম গ্রহণ করে স্কুলটি। এমন আয়োজনে উচ্ছ্বসিত অভিভাবকরা। লেখাপড়ার বাইরে প্রতি বছর এমন আয়োজনের ইচ্ছা প্রকাশ করেন স্কুলটির অধ্যক্ষ। রাজধানীর সাতারকুলে ইংলিশ মিডিয়াম স্কুল স্যার জন উইলসনের শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অন্যরকম। নেই নিয়মিত ক্লাস বা পরীক্ষা, আজ শুধুই মজার মজার খেলাধুলার দিন। পুরো ক্যাম্পাসেই তাই উচ্ছ্বাস, আনন্দ। লেখাপড়ার বাইরে এমন একটি দিন পেয়ে স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের পাশাপাশি খুশি অভিভাবকরাও। জানান, শারীরিক ও মানসিক বিকাশে এমন একটি দিন থাকা প্রয়োজন। আজকে অনেক মজা হচ্ছে, আমরা অনেক অবস্টিকল করতেছি। সামথিং যেটা ইউজুয়ালি মানুষজন প্রায়োরিটাইজ করে না, বাট লাইক ইটস আ রিয়েলি গুড থিং যেটা স্কুল মানে মেন্টাল হেলথ নিয়ে অ্যাওয়ারনেস স্প্রেড করছে। সবাই প্রকাশ করছেন নিজ নিজ অনুভূতি। কেউ আবার সন্তানদের সাথে নেচে গিয়ে ক্যামেরাবন্দি করেছেন মুহূর্ত। স্কুলের এমন অসাধারণ উদ্যোগে উচ্ছ্বসিত অভিভাবকরা। They are very excited because they get to do this মানে half an hour বা 1 ঘন্টা করে every day, but এখন for a whole day so very excited. গতকালকে থেকে they were looking forward to it. স্কুলের এই ইনিশিয়েটিভটা প্যারেন্টসরা খুব অ্যাপ্রিশিয়েট করছে, কারণ এখনকার মানে ব্যস্ত জীবনে এই ওয়েলনেসের কনসেপ্টটা আমরা তো সবসময় শুনছি, কিন্তু এই যে সব এলিমেন্টকে একসাথে এনে বাচ্চাদেরকে এটার সাথে এঙ্গেজ করার চেষ্টা, আমরা মনে করি যে এটা বাচ্চাদের লার্নিংকে অনেক এনহ্যান্স করবে। স্কুলের অধ্যক্ষ বলেন, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মাঝে যোগাযোগ বাড়াতে ভূমিকা রাখবে এই উদ্যোগ। শিক্ষার্থীদের মানসিক বিকাশেও রাখবে অবদান। If we dedicate one full day or some part of our days for this wellness of our physical fitness, of our mental fitness, and how we can put all the activities together, এই কথাটা চিন্তা করেই আমরা আসলে এই প্রোগ্রামটার কথা চিন্তা করলাম যে কিভাবে একসাথে এক রুফের আন্ডারে সব কিছুকে আনা যায়। সো ইউ ক্যান সি দেয়ার ইজ আ লট অফ অ্যাক্টিভিটিস গোয়িং অন, যেখানটায় ফিজিক্যাল ফিটনেসকে এমফাসাইজ করা হচ্ছে। প্রতি বছরই এমন আয়োজনের ইচ্ছার কথাও জানান স্কুল কর্তৃপক্ষ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।